আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 হিসাবের বইসমূহের ওয়ান শট ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক 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 স্বাগতম। এই হিসাবের বইসমূহ সেকেন্ড চ্যাপ্টার থেকে কি পরিমাণ এমসিকিউ বা কি পরিমাণ প্রশ্ন আমার আসে আমাদের পরীক্ষাতে, মানে হিউজ পরিমাণে। সো এই চ্যাপ্টারটা আমি ধরে নিলাম তুমি কিচ্ছু পারো না, কিচ্ছু জানো না। আমি তোমাকে বললাম আজকের এই ক্লাসে আমি তোমাকে এই চ্যাপ্টার থেকে যত বেসিক ইনফো আছে সবগুলো আমি তোমাকে কভার করবো, এবং যত গুরুত্বপূর্ণ বোর্ডের এমসিকিউ আছে, কলেজের এমসিকিউ আছে, সবগুলো আমার কভার হয়ে যাবে জাস্ট আজকের এই ছোট্ট এই ক্লাসে। হয়তো একটু লেন্দি হতে পারে, কারণ আমি ধরবো তুমি কিচ্ছু পড়ো না, বইয়ের কোনো মানে ধরো নাই তুমি, বাট আমি তোমাকে এই দ্বিতীয় অধ্যায় ঠিক যেই জায়গা থেকে পরীক্ষাতে আসবে এই জায়গাগুলো দেখাবো, এবং এই জায়গা থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা বোর্ডের এমসিকিউ, কলেজের এমসিকিউ দিকে প্রায় 50টার মধ্যে এমসিকিউ সলভ করাবো। সো এমসিকিউ সলভে একটু টাইম লাগতে পারে, কেমন আসো? আমি কথা না বলে বিসমিল্লাহ বলে শুরু করি। ওকে, সো তোমরা ভিডিওর শুরুতে ভাইকে একটু জানাই দাও তোমরা কে কোন ব্যাচ, যারা যারা ইচ্ছেছি 25 আসো তারা একটু ভাইকে 25 লিখে দুইটা লাভ দাও। আপকামিং 26 সাথে যারা দেখবা 26-27 লিখে ভাইকে একটা লাভ দিও। ওকে ফ্রেন্ড, স্টার্ট করতেছি। ভিডিওর শুরুতে তোমার টাইমলাইনে শেয়ার করে রাখবে, এবং এই ভিডিওর কমেন্ট বক্সে আমি তোমাকে একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, এবং এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফটা যত এমসিকিউ যত বেসিক আছে সবকিছু তুমি পেয়ে যাবা এই ভিডিওর কমেন্ট বক্সে। সো শেয়ার করে রাখা এবং তোমার বাকি যত ফ্রেন্ড আছে সবাইকে মেনশন করে রাখো। ওকে ফ্রেন্ড, আসো তাহলে ভাই স্টার্ট করি। প্রথম কথা হলো এই যে দ্বিতীয় অধ্যায়টা আছে, এই দ্বিতীয় অধ্যায়টা মূলত হচ্ছে তোমার কয়েকটা জিনিস। এখানে তোমার জাবেদা আছে, খতিয়ান আছে, নগদান বই আছে। বেসিক্যালি তিনটে জিনিস খুব গুরুত্বপূর্ণ। দুতরফা দাখিলা পদ্ধতি যেটা আমরা প্রথম অধ্যায়ের মধ্যে পড়ছি এখানে পাবো, হিসাব সমীকরণ প্রথম চ্যাপ্টারে পড়ছি এখানেও আমরা পাবো। সো আসো আমরা তাহলে আর দেরি না করে আমরা জাবেদা দিয়ে শুরু করি। এখন আসো জাবেদা কি জিনিস। আচ্ছা জাবেদা এগুলো এখন আমি একটু তোমাদেরকে বলি, অনেক ডিপলি পিএইচডি করার মতো আলোচনা করব না, ঠিক পরীক্ষাতে যা আসবে অনলি তা পড়াবো। অনেক ডিপ কিছু পড়ার দরকার নাই, যতটুক পরীক্ষাতে আসবে ততটুক পড়বো। ওকে ফ্রেন্ড, এই চ্যাপ্টার থেকে প্রথমে আসো জাবেদাকে আমরা খুব ভালো করে জানি। এখন এই জাবেদার কিছু নিকনেম আছে। তুমি যেরকম তোমার প্রিয় তোমার নাম হচ্ছে সাদিয়া এমন, তুমি ডাকো সাধু, তুমি ডাকো তোমার ময়না পাখি, টিয়া পাখি, অনেক নিকনেমে ডাকো না। তো জাবেদার কিছু নিকনেম আছে। তাকে কি বলা হয়? তাকে প্রাথমিক দাখিলের বই বলা হয়। তাকে কি বলা হয়? মৌলিক দাখিলের বই বলা হয়। তাকে কি বলা হয়? দৈনন্দিন দাখিলের বই বলা হয়। এবং তাকে আরো কি বলা হয়? লেনদেনের সময়ানুক্রমিক রেকর্ড। সো এই যে চারটা নাম বলছি, এই চারটা নাম থেকে প্রায় পরীক্ষাতে আসে। স্পেশালি হিসাব বিজ্ঞানের প্রাথমিক বই কোনটা? কনফার্ম, এটা কি বলতো? জাবেদা দাখিলা। মৌলিক দাখিলার বই কোনটা? জাবেদা দাখিলা। দৈনন্দিন থেকে প্রশ্ন আসে কোন জিনিসটা দৈনিক প্রস্তুত করা হয়? জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, নগদান বই কোনটা? অলওয়েজ জাবেদা আনসার হবে। কোনটা? জাবেদা আনসার হবে। এরপর দৈনন্দিন তোমার লেনদেনের সময়ানুক্রমিক রেকর্ডটা কাকে বলা হয়? জাবেদাকে বলা হয়। তাহলে আমরা দুটো পর্যন্ত ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার এরপরে আরো ইনফরমেশন, জাবেদা হিসাব চক্রের তৃতীয় ধাপ। আমরা জানি হিসাব চক্র আছে, ওই হিসাব চক্র ধাপ কয়টা একটু পরে পাবা। ওইটা 3 নাম্বার ধাপ। কি 3 নাম্বার ধাপ? হলো জাবেদা। জাবেদা প্রস্তুত বাধ্যতামূলক নয়। জাবেদা শব্দটি তোমার ফরাসি, এই যে কোন শব্দ থেকে বা কোন ভাষা থেকে আসছে? ফরাসি শব্দ। কোন শব্দ? ফরাসি শব্দ থেকে আসছে জার। কি? জার থেকে এসেছে। জার শব্দটা তো দিন বা দিবস। স্পেশালি ফরাসি শব্দ জার, এটি ইম্পর্টেন্ট। ওকে ফেন, আসো এরপর তোমাদেরকে দেখাচ্ছি। আগে আমরা বেসিক ইনফোগুলো ক্লিয়ার করবো, এরপর এমসিকিউ গুলো দেখবো টপ সব তুমি পারো। ওকে, এরপর হচ্ছে এই জাবেদা আবার তোমার দুই রকমের হয়। একটা হচ্ছে তোমার বিশেষ জাবেদা, আর একটা হচ্ছে তোমার সাধারণ জাবেদা বা প্রকৃত জাবেদা। এখান থেকে আমি বলি পরীক্ষা প্রশ্ন আসবে কিভাবে। বিশেষ জাবেদা হচ্ছে তোমার আবার মোস্ট অফ দ্য টাইম বইতে আমার 6টা থাকে, কোনো কোনো বইতে 8টা থাকে, একটু দেখাচ্ছি। আর একটা হচ্ছে তোমার সাধারণ জাবেদা। সাধারণ জাবেদার অপর নাম হচ্ছে তোমার প্রকৃত জাবেদা, একটু দেখাচ্ছি। এখন এই বিশেষ জাবেদা যে তোমার নর্মালি আমরা 6টায় বলে থাকি, যদিও কোনো কোনো বইতে 8টা দেওয়া আছে, এটা দেখাবে একটু। এইচএসসি বা এডমিশন পর্যন্ত আমাদের 6টাই আনাফ, তবু দেখাচ্ছি। এই বিশেষ জাবেদা 6টা কি? এই 6টা জাবেদাকে আমার বলে বিশেষ জাবেদা। কি কি? ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত। তাহলে ক্রয় বিক্রয়, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, এই 6টা হচ্ছে আমার বিশেষ জাবেদা। আর কোন কোন বইতে আরো 2টা আছে, প্রাপ্য বিল জাবেদা বা প্রাপ্য হিসাব জাবেদা বা প্রদ হিসাব জাবেদা বা প্রদ বিল জাবেদা, কোন কোন বইতে ওইটাও আছে। আসো এবার একটু দেখাচ্ছি। তাহলে বিশেষ জাবেদা 6টা আমরা ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার? আসো এবার এখান থেকে প্রশ্নের মূলত কি? ক্রয় জাবেদা এটার মধ্যে কি কি অন্তর্ভুক্ত হয়? অনলি ক্রয় জাবেদার মধ্যে ধারে পণ্যকে অন্তর্ভুক্ত হবে। এটা এমন না যে নগদে কিনলে কিন্তু তোমার কি ক্রয় জাবেদার মধ্যে আসবে না। নগদে কিনলে নগদ প্রদানে যাবে, সকল প্রকার নগদ প্রদান। নগদ বেচলে, বিক্রি করলে নগদ প্রাপ্তিতে যাবে।
যাবে। আসো এবার বিক্রয় জাবেদাতে কি যাবে, ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয়, এটা যাবে আমার বিক্রয় জাবেদার মধ্যে। এরপরে ক্রয় ফেরত কি বিক্রয় ফেরত কি, এগুলো খুব ভালো করে জান। আসো এখন এই জায়গা থেকে মোস্ট অফ দ্য টাইম পরীক্ষায় প্রশ্ন এসে আমরা ভুল করি, সেটা হলো এই যে বিক্রয় বার্তা বা প্রদত্ত বার্তা, এটা কোন জায়গায় যাইব, এটা যাইব আমার নগদ প্রাপ্তি জাবেদা। তোমার কাছে মনে হয় ভাই নগদ প্রাপ্তি, প্রাপ্তি মানে তো আমি পাইছি, তাহলে এখানে আমার প্রদত্ত বার্তা এইটা আমার কেমনে যাব। বিষয়টা হলো দেখো তুমি বার্তাটা মানে কখন দাও, মনে করো আমি এ হয়েছে মনে করো কি এক্স, আর এটা হয়েছে মনে করো ওয়াই, এটা কি ওয়াই। এখন তুমি এক্স থেকে টাকাটা পাবা, তুমি এক্স থেকে কি টাকা পাবা, মনে করো এক্স থেকে টাকা পাবা 10,000 টাকা। এখন এক্স হচ্ছে প্রচুর কাজটা গরিব, খুব অভাগী, টাকা দিতেই চায় না, তো তুমি এক্স এর বলছো আচ্ছা ঠিক আছে এক্স তোরে আমি 1,000 টাকা ছাড় দিলাম, তুই আমার 9,000 টাকা দেয়। এই যে তুমি তারে ছাড় দিছো, দ্যাট মিনস তুমি তাকে বাট্টা দিছো। কখন দিছো, যখন তুমি তার থেকে টাকাটা পাবা। দ্যাট মিনস এই যে পাওয়ার সময় তুমি যে তাকে ছাড় দিছো, এই জন্য প্রদত্ত বাট্টাটা কিসের মধ্যে যায়, নগদ প্রাপ্তি জাবেদা। প্রদত্ত বাট্টার আরেকটা নাম আছে আমার বিক্রয় বাট্টা। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার। আর এরপরে তোমার ক্রয়, এই সেম টু সেম প্রাপ্ত বাট্টা কখন, কখন বাট্টা পাও, যখন তুমি তারে টাকা দিবা। টাকা দেয় বন্ধু তুই তো আমার কাছে 10,000 টাকা পাস, তোরা 9,000 টাকা 1,000 টাকা আর ছাড়ি দে। এই যে তুই আমার দিছে কখন, আমি যখন তাকে পরিশোধ করছি তখন আমি বাপটা পাইছি। এই জন্য প্রাপ্ত বাপটা কিসের মধ্যে যাবে, নগদ প্রধান জাবেদার মধ্যে যাবে। কেমন, তাহলে মুখস্থর কিছু আছে আশা করি না। আসো এখন জাবেদার চ্যাপ্টার ক্লিয়ার, জাবেদার চ্যাপ্টার ক্লিয়ার। আসো এরপরে নাম্বার 2 খতিয়ান। খতিয়ানদের ইংলিশ কি সবাই একটি ভিডিওর কমেন্ট বক্সে আবার লেখো তো, সবাই কি লেজার, সবাই লেখো তো পরীক্ষাতে আসে খতিয়ান ইংলিশ কি লেজার। আসো এরপরে দেখো এই খতিয়ানকে কি বলা হয়, খতিয়ানকে বলা হয় হিসাবের পাকা বই বলা হয়, বা রাজা বই বলা হয়, বা হিসাবের প্রধান বই বলা হয়। তাহলে কি পাকা বই, রাজা বই বা হিসাবের প্রধান বই বলা হয় কি খতিয়ান। এবং মাথায় রাখবা এই খতিয়ান এটা লিখা বা খতিয়ান এটা কিন্তু বাধ্যতামূলক। খতিয়ান কি বাধ্যতামূলক। যেমন দেখো খতিয়ান হচ্ছে হিসাব চক্রের চতুর্থ ধাপ, তাহলে জাবেদ হচ্ছে 3 নাম্বার ধাপ, খতিয়ান হচ্ছে 4 নাম্বার ধাপ। খতিয়ান প্রস্তুত করে কি বাধ্যতামূলক, কিন্তু জাবেদা প্রস্তুত বাধ্যতামূলক নয়। খতিয়ানে উদ্ধৃত থেকে রেওয়ামিল প্রস্তুত করা, মানে খতিয়ানে যে উদ্ধৃত, খতিয়ান করার পর আমরা জানি জাবেদা খতিয়ান এরপরে নগদান বই রেওয়ামিল, তাহলে খতিয়ানের যে উদ্ধৃত এখান থেকে মূলত রেওয়ামিল বই প্রস্তুত করা হয়। খতিয়ান শব্দটি ইংরেজি লেজ শব্দ থেকে আসছে, তাহলে পরীক্ষাতে এটা আসে খতিয়ান শব্দটা কোন ভাষা থেকে আসছে, ইংরেজি ভাষা থেকে, বা কোন শব্দ থেকে, ইংরেজি শব্দ থেকে। কেমন আসো এরপরে এই খতিয়ান আবার কয় প্রকার, 2 প্রকার। একটা হচ্ছে সাধারণ খতিয়ান, একটা হচ্ছে সহকারী খতিয়ান। খতিয়ান কয় প্রকার সবাই বলো তো, এই জিনিসগুলো নোট করে পড়লে অনেক ইজি হবে। খতিয়ান কয় প্রকার, 2 প্রকার, সাধারণ খতিয়ান, সহকারী খতিয়ান। এখন সাধারণ খতিয়ানগুলো নরমালি কি, নরমালি সাধারণ খতিয়ান 2টা, অলওয়েজ অনলি একটা তোমার প্রাপ্য হিসাব আর একটা প্রদ হিসাব। যেহেতু তোমরা যখন সাধারণ খতিয়ান করো তখন সব প্রাপ্য হিসাবের একটা খতিয়ান, সব প্রদ হিসাবের একটা খতিয়ান। আর সহকারী খতিয়ান কি, সহকারী খতিয়ান হচ্ছে প্রত্যেকের নামে স্পেসিফিক, প্রত্যেকের নামে কি স্পেসিফিক থাকবে। প্রাপ্য হিসাব হইতে পারে তোমার সাদি হইতে পারে, প্রাপ্য হিসাব তোমার সুফিয়ান হইতে পারে, প্রাপ্য হিসাব তোমার মানে যত আলাদা আলাদা মানুষ আছে, আবার যত প্রদ হিসাব আছে প্রত্যেকের নামে একটা একটা করে হিসাব, এটারে বলে আমার সহকারী খতিয়ান। তাহলে আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। পরীক্ষাতে প্রশ্ন আসবে কোন জায়গা থেকে, ঠিক এই যে পাকা বই, রাজা বই, খতিয়ান বাধ্যতামূলক, এরপর তোমার এটা চতুর্থ ধাপ ইংরেজি শব্দ থেকে আসছে, এই জিনিসগুলো পরীক্ষাতে আসবে। এরপরে তোমার এই খতিয়ান প্রস্তুত করার ধাপ আবার পদ্ধতি বা ধাপ 2টি। কি একটা হচ্ছে তোমার টিসক, মানে এই যে আমরা খতিয়ান করি দেখবা অঙ্কের মধ্যে খতিয়ান করতে গেলে আমি যে কোনো 2টি নেমে করতে পারি, একটা হচ্ছে টিসক আর হচ্ছে সলমানজার। এই টিসকরে বলা হচ্ছে তোমার সনাতন শক বা সনাতন পদ্ধতি, আর আধুনিক পদ্ধতি বা আধুনিক শক বলা হয় তোমার সলমানজারকে। কেমন আসো এই টিসকের গড় সংখ্যা কয়টা, এই যখন তুমি টিসক বা আধুনিক পদ্ধতি করবা বা সনাতন পদ্ধতি করবা তখন এই জিনিসটার গড় কয়টা হয়, 8টা হয়। আর যখন তুমি সলমানজারে করবা তখন গড় কয়টা হইব, 7টা হইব। কেমন আসো এরপরে তোমার খতিয়ান আসে। এবার হচ্ছে নগদান বই। নগদান বই কি জিনিস ভাই, নগদ লেনদেনগুলো যেখানে অন্তর্ভুক্ত করা হয়, নগদ প্রাপ্তি নগদ প্রদান, এটাকে আমার নগদান বই। তাহলে এই যে দেখো নগদান বই কি জমা খরচের বই বা প্রাপ্তি প্রদানের বই বলা হয়। এটাকে আবার কি বলা হয়, এই নগদান বইয়ের আরেকটা নাম আছে জাবেদায়িত খতিয়ান। সবাই এই ভিডিওর কমেন্ট বক্স একবার করে লেখো কি বলা হয়, জাবেদায়িত খতিয়ান। কারণ এই জাবেদা খতিয়ানের সংমিশ্রণ নগদান বই, কারণ এটাকে কি বলা হয়, জাবেদায়িত খতিয়ান। এই নগদান বই আবার 4 প্রকার। কয় প্রকার, 4 প্রকার। 1 গড়া, 2 গড়া, 3 গড়া, আরেকটা হচ্ছে খুচরা 4 গড়া ন। এটার গড় সংখ্যা কত প্রশ্ন আসতে পারে, 1 গড়ার মধ্যে গড় সংখ্যা 10টা, 2 গড়া নগদান বইয়ের মধ্যে কি 2 দিকে ব্যাংক বাড়ে, তাহলে এই কারণে আরো 2টা বাড়ে, গড় কাটা 12টা। আর 3 গড়া নগদান বইতে গড় সংখ্যা 14টা, কারণ ওই যে এক্সট্রা করে কি যুক্ত হয়, প্রাপ্ত বার্তা প্রদত্ত বার্তা, এই জন্য 14টা। আর খুচরা নগদান বইয়ের কোনো লিমিটেশন নেই। কেমন আসো, তাহলে এই জিনিসগুলো আমরা ক্লিয়ার। এরপরে নগদান বই সম্পর্কে আরো ইনফরমেশন কি,
নগদান বইকে এই জিনিসগুলো বলা হয়। আসো এরপরে কন্ট্রি এন্ট্রি, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। কন্ট্রি এন্ট্রি যেটা আমাদের নগদান বইতে থাকে, অর্থাৎ যেই এন্ট্রিটা বা যেই লেনদেনটা একই সাথে নগদানকেও প্রভাবিত করে ব্যাংকেও প্রভাবিত করে, এটাকে বলে কন্ট্রি এন্ট্রি। কেমন আসো? তাহলে কন্ট্রি শব্দ তো বিপরীত দাখিলা, যে এন্ট্রিগুলো একই সাথে নগদ ও ব্যাংকে একই সাথে প্রভাবিত করবে ওই সকল এন্ট্রিকে কন্ট্রি এন্ট্রি বলে। কেমন আসো? এখান থেকে নর্মালি প্রশ্ন আসবে না। বাট্টা, এই জায়গা থেকে প্রশ্ন আসে। আসো বাট্টা মানে কি? বাট্টা মানে ছাড় দেওয়া, এটা বাট্টা খুব ভালো করে জানি। বাট্টা আবার দুই প্রকার, একটা হচ্ছে তোমার কারবারি বাট্টা, একটা হচ্ছে তোমার নগদ বাট্টা। তাহলে বাট্টা কয় প্রকার বলো তো? বাট্টা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আমার কারবারি বাট্টা, একটা হচ্ছে আমার নগদ বাট্টা। কেমন আসো? তাহলে এই কারবারি বাট্টা কোন জিনিস? কারবারি বাট্টা বলা হয় যেটা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। মনে করো আমার এই যখন আমি এই গেঞ্জিটা কিনতে গেছি, যেটাতে মনে করো লেখা আছে 3000 টাকা, তো পরে আমারে বলছে এটা আপনার জন্য 10% ডিসকাউন্ট, আপনি 2700 টাকা দেন। এই যে ক্রয় করার সময় আমার যে ছাড় দেয়, দেখবে লেখা থাকে 50,000 টাকা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটার দাম আছে 5,000 টাকা, থাক শুধু আপনার জন্য এটা 500 টাকা ডিসকাউন্ট। এই যে আমার, আমি কি তার ব্যয় লাগে যে আমার ডিসকাউন্ট দিত না, তাদের গায়ের মূল্য বা ক্রয় মূল্য, ক্রয় করার সময় যে ডিসকাউন্টটা দেয়, বিক্রি করার সময় যে ছাড়টা দেয়, এটারে বলে আমার কারবারি বাট্টা। অনেকে এটার বলে ভুয়া বাট্টা। এই কারবারি বাট্টার আরো কিছু নাম আছে যা দেখাচ্ছি। এই কারবারি বাট্টার আরো কিছু নাম আছে, সেগুলো হচ্ছে এটাকে ব্যবসায়িক বাট্টা বলা হয়, এটাকে বাণিজ্যিক বাট্টা বলা হয়, বিনিময় বাট্টা বলা হয়, বা ভুয়া বাট্টাও বলা হয়। কেমন আসো? আর নগদ বাট্টা কি? নগদ বাট্টা হচ্ছে দেনাদার ও ফানাদারের সাথে জড়িত। মনে করো কি আমি হচ্ছে, মনে করো কি সাদিয়া, আমি কি সাদিয়া হই নাকি? মনে করো এই হচ্ছে সাদিয়া, আর এই হচ্ছে তোমার কি বলতো সুফিয়ান, এই হচ্ছে তোমার সুফিয়ান। এখন আমি সাদিয়ারে মনে করো তোমার 1 মাস আগে দিছি 10,000 টাকা দিচ্ছি। এখন আমি তো জানি মেয়ে মানুষ কাষ্টের কাষ্টি, এরা টাকা দিতেই চায় না। এরপর আমি সাদিয়ারে করে মেরে, সাদিয়া ঠিক আছে তোর কাছে আমি 10,000 টাকা পাই, 10,000 টাকা দিস, 1,000 টাকা ছাড়াই দিলাম, 9,000 টাকা অন্তত আমারে দে, খুব ইমার্জেন্সি আমার 1,000 টাকা মাফ করে দিলাম। এই যে টাকা পাওনাদার বা দেনাদার থেকে যখন টাকা আদায় করি বা টাকা দিই, এই যে যে বাট্টাটা আমি দিছি অথবা সাদিয়া যে বাট্টাটা পাইছে, এই যে পাওনাদার বা দেনাদারের সাথে যে বাট্টাটা রিলেটেড না, এটারে বলো তোমার নগদ বাট্টা। এখানে কি ক্রয় বিক্রয় করছে? আমি কি সাদিয়ারে কিনছি? না। সাদিয়াকে আমার কিনছে? না। কিনবে না তো, কিনবে না, স্বাভাবিক, কষ্ট। আসো এখন এই যে তোমার আমি সাদিয়ার থেকে টাকাটা পাবো, এই যে পাওনাদার দেনাদারের সম্পর্কের ক্ষেত্রে যে বাট্টা দেওয়া হয়, এটার বলে আমার নগদ বাট্টা। কেমন আসো? এখন এই নগদ বাট্টা আবার দুই রকমের, কারবারি বাট্টাও দুই রকম, একটা হচ্ছে তোমার, আচ্ছা নগদ বাট্টাও দুই রকম, সরি, একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা, একটা হচ্ছে তোমার প্রদত্ত বাট্টা। একটা হচ্ছে তোমার কি বাট্টা? প্রাপ্ত বাট্টা, একটা হচ্ছে প্রদত্ত বাট্টা। এগুলো বাদ দাও, এটা হয়তো বা এটা বাদ, একটা প্রাপ্ত বাট্টা, একটা প্রদত্ত বাট্টা। কেমন আসো? এরপরে তোমার এবার আসে হিসাব চক্র, যেটা খুব গুরুত্বপূর্ণ। অলওয়েজ মাথায় রাখবা হিসাব চক্র। এই যে আমরা বলি হিসাব 5 প্রকার, আয় ব্যয় মূলধন দায় মালিকানা সত্যগুলো, এই যে হিসাবগুলো চক্রাকারে ঘুরে একটার পর একটা, এটা আবার কয় প্রকার? এটা আবার 5 প্রকার। কয় প্রকার? সরি, হিসাব চক্রের ধাপ কয়টা? হিসাব চক্রের ধাপ হচ্ছে 9টা। কয়টা? 9টা। এই 9টা কি কি আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। 1 নম্বর লেনদেন বিশ্লেষণ, লেনদেন জাবেদাভুক্তকরণ, খতিয়ান স্থানান্তরকরণ। এরপরে রেওয়ামিল প্রস্তুতকরণ, সমন্বয় দাখিলে জাবেদাভুক্তকরণ স্থানান্তরকরণ, সমন্বিত রেওয়ামিল প্রস্তুতকরণ, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, সমাপনী দাখিলে জাবেদাভুক্ত স্থানান্তরকরণ, সমাপনী পরবর্তী রেওয়ামিল প্রস্তুতকরণ। এই জিনিসগুলোকে কি বলা হয় বলতো? এই জিনিসগুলোকে বলা হয় আমার, এই জিনিসগুলোকে বলা হয় আমার কি বলতো? হিসাব চক্রের আবশ্যিক ধাপসমূহ। হিসাব চক্রের আবশ্যিক ধাপসমূহ। ওকে ফেন আসো। এখন এই জায়গা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে কোন জায়গা থেকে আমি একদম বলি, পরীক্ষাতে প্রশ্ন আসবে আমার ঠিক এই জায়গাটা, যে তোমার এই যে 3টে ধাপ, একটা হচ্ছে লেনদেন বিশ্লেষণ, একটা হচ্ছে লেনদেন জাবেদাভুক্তকরণ, আর একটা হচ্ছে খতিয়ান স্থানান্তরকরণ। এই যে 3টে আছে না, এই 3টে প্রস্তুত করা প্রতিদিন বা দৈনন্দিন। তাহলে হিসাব চক্রের যে 3টে ধাপ আছে, মানে প্রশ্ন আসতে পারে যে কোন জিনিসটা প্রতিদিন বা দৈনন্দিন প্রস্তুত করে, কি কি? লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ান স্থানান্তরকরণ, এগুলো কি প্রতিদিন বা দৈনন্দিন প্রস্তুত করা হয়। আর এই যে এই নিচে যে দুই মহাশয় আছে, একটা হচ্ছে তোমার সমাপন দাখিলে জাবেদাভুক্তকরণ, একটা হচ্ছে সমাপন পরবর্তী রেওয়ামিল প্রস্তুতকরণ। এইটা আবার তোমার হিসাবকাল শেষে প্রস্তুত করা হয়। এই জায়গা থেকে আরো প্রশ্ন আসতে পারে, কোন জায়গায় আমি বলি, এই যে সমাপনী দাখিলা, পরীক্ষা প্রশ্ন আসতে পারে সমাপনী দাখিলা কোন জাবেদা বা কোন হিসাবের ক্ষেত্রে দেওয়া হয়। মাথায় রাখবা সমাপনী দাখিলা মানে কি? হিসাবকে বন্ধ করা হয়। হিসাবকে বন্ধ করা হয় কিসের মাধ্যমে? সমাপনী দাখিলার মাধ্যমে। এখন কোন হিসাবকে বন্ধ করা? অলওয়েজ মাথায় রাখবা কোন হিসাবকে, এটা হচ্ছে আমার নামিক হিসাব। সবাই লেখো তো, কোন হিসাবকে বন্ধ করা? আমি জানি ভাই তুমি তো নামিক হিসাব বুঝোই না ভাই, আমার নামিক হিসাব কি জিনিস জাস্ট বুঝে দিই। এই যে সমাপনী দাখিলা দেওয়া হয় কোন হিসাবের ক্ষেত্রে? নামিক হিসাবের ক্ষেত্রে, যেটা আরো একটা নাম হচ্ছে অস্থায়ী হিসাব। কি হিসাব? অস্থায়ী হিসাব। তোমাকে আমি একটু বুঝাচ্ছি অস্থায়ী হিসাব। এখন ভাই নামিক হিসাব আবার অস্থায়ী, এগুলো কোনগুলা? এখানে জাস্ট 4টা জিনিস আসে। 1 নাম্বার হচ্ছে আয়, ব্যয়, উত্তোলন
আর কোনো কোনো জায়গায় লভ্যাংশ এই জিনিসটাও থাকে। এই চারটা জিনিসকে বলা হয় আমার কি, মানে এই চারটা জিনিসকে আমার বন্ধ করা হয়, আয়, ব্যয়, তোমার উত্তোলন, লভ্যাংশ। এখন আসো তুমি দেখবা বছরের শেষে মানে এমন করে মানে পরের বছরের শুরুতে কখনো থাকে না, তুমি যখন দেখবা কোনো একটা জাবেদা করতে গিয়ে বা প্রশ্ন দেখিও বছরের শুরুতে আয় 10,000 টাকা, ব্যয় 50,000 টাকা, উত্তোলন 5,000 টাকা, এই জিনিসগুলো কখনো থাকবে না। এর কারণ কি? কারণ হলো ওই যে আগের বছরে এইগুলোকে হিসাবগুলোকে ক্লোজ করে দেয়, সমাপন দাখিলার মাধ্যমে এগুলোকে ক্লোজ করে দেয়। এগুলা কি কি? আয়, ব্যয়, উত্তোলন, লভ্যাংশ। কেমন আসো? আর পরের ক্লোজ করে না কোনগুলো তুমি জানো? ক্লোজ করে না যেগুলা, এগুলার সমাপন পরবর্তী রেওয়া মিলে নেওয়া হয়। কোনগুলো নেওয়া হয়? যেগুলোকে নেওয়া হয় এগুলোকে বলা স্থায়ী হিসাব। এই স্থায়ী হিসাবগুলোর মধ্যে কি কি আছে? এই স্থায়ী হিসাবগুলোর মধ্যে আছে তোমার মানে আয়, ব্যয়, এগুলো তো চলে গেছে। এগুলো তো সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটে জিনিস, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটে জিনিস হচ্ছে আমার কি স্থায়ী হিসাব, যেগুলোকে ক্লোজ করা হয় না পরের বছরে না। এই জন্য তুমি দেখবে অলওয়েজ বছরের শুরুতে সম্পদ থাকে, বছরের শুরুতে দায় থাকে, বছরের শুরুতে মালিকের মূলধন থাকে বা মালিকানা সত্ত্ব থাকে। কথা কি ক্লিয়ার? আসো, আশা করি এই জায়গাটা আমরা 100% ক্লিয়ার। এরপরে তোমার ঐচ্ছিক ধাপ। আসো এখন এই যে হিসাব চক্র আছে এই জায়গা থেকে ডেফিনেটলি কনফার্ম তোমার বোর্ড পরীক্ষার মধ্যে কনফার্ম একটা প্রশ্নের কনফার্ম কোনো সন্দেহ নাই, সেটা হচ্ছে এই যে হিসাব চক্র ঐচ্ছিক ধাপ। ঐচ্ছিক ধাপ অলওয়েজ দুইটা, হিসাব ঐচ্ছিক ধাপ কয়টা? দুইটা, একটা হচ্ছে কার্যবত্রা, একটা হচ্ছে বিপরীত দাখিলা। তাহলে সবাই ভাইকে এই ভিডিও কমেন্ট বক্সে ঐচ্ছিক ধাপ দুইটার নাম বলো তো। একটা হচ্ছে কার্যবত্রা আর একটা হচ্ছে বিপরীত দাখিলা। ঐচ্ছিক ধাপ আর পরিত্যাজ্য ধাপ, মানে এই ধাপটা এখন আর পরিত্যাজ্য, মানে এটাকে পরিত্যাজ্য করা হয়েছে, এটাকে আর হিসাব চক্রে রাখা হয়নি। এটা কোনটা? সংশোধনী দাখিলা। কেমন আসো? ওকে ফাইন। আসো বেসিকটা আশা করি ক্লিয়ার। বেসিক আর জাবেদা দুই প্রকার, এটা একটু বলি। এগুলো তো আমি দেখাইছি, জাবেদা দুই প্রকার, বিশেষ জাবেদা। বিশেষ জাবেদাগুলো কি কি এই জিনিসগুলো তো ভাই দেখাই। এখানে তোমার বিশেষ জাবেদা, প্রাপ্য বিল, প্রদবিল জাবেদা এগুলোও থাকতে পারে। এরপরে তোমার আর কি আছে? সাধারণ জাবেদা বা প্রকৃত জাবেদা। কোনগুলা? তোমার নর্মালি বিশেষ জাবেদার বাইরে যত জাবেদা আছে সবগুলাই তোমার কি সাধারণ জাবেদা বা প্রকৃত জাবেদা। কেমন আসো? যত জাবেদা আছে এই জিনিসগুলো কি ধারে সম্পত্তি, ক্রয় বিক্রয়, প্রাপ্য, প্রদবিল, বোনাস শেয়ার, সমাপনী দাখিলা, বিপরীত দাখিলা, ভুল সমান, যত জাবেদা আছে ভাই সব কিসের মধ্যে যাবে? আমার সাধারণ বা প্রকৃত জাবেদা। আসা এবার আমরা বিসমিল্লাহ বলে প্রশ্নের মধ্যে ঢুকে যাই। দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তি কাল অলওয়েজ মাথায় রাখবে, ফার্স্ট ভিডিওতে আমরা দেখাইছি। কত সাল? 1494। 1494। আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা সম্ভবত যশোর বোর্ড 2023 সালের প্রশ্ন সম্ভবত এটা। আমি বোর্ডগুলোর নাম মেনশন করিনি কারণ এখানে বোর্ডের এমসিকিউ আছে, কলেজের এমসিকিউ আছে। কেমন আসো? তাহলে দেখো তো প্রশ্নটা কি, হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? তোমরা আগে আমাকে আনসার করো তো, অপশন বাদ। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? বসে আছো না? আনসার করো আগে, এরপরে বলতেছি কেন। খুব ভালো করে জানি হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হলো দুতরফা দাখিলা পদ্ধতি। বাট দেখো তো অপশন কোথাও দুতরফা দাখিলা পদ্ধতি আছে? নাই। এখন দেখো দুতরফা দাখিলা পদ্ধতির ভিত্তি কি? আমরা জানি লেনদেন। যেহেতু দুতরফা দাখিলা পদ্ধতি নাই, আমার আনসার হবে কি? লেনদেন। কারণ লেনদেন ছাড়া কখনো হিসাব হয় না। এরপরে 3 নাম্বারটা, কোনটি হিসাব চক্রের প্রথম ধাপ? খুব ভালো করে জানি হিসাব চক্রের ধাপ একটু আগে বলছি, লেনদেন শনাক্তকরণ বা চিহ্নিতকরণ বা বিশ্লেষণ। এটা হচ্ছে আমার কি? হিসাব চক্রের প্রথম ধাপ। কোনটি হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ? মাত্র দেখাচ্ছি হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ দুইটা, এগুলোর মধ্যে কি? কার্যপত্র ছিল। কেমন আসো? এরপরে জাবেদাকে কি বলা হয়? জাবেদাকে কি বলা হয়? জাবেদাকে কি বলো? চূড়ান্ত বই না, জাবেদাকে এই যে জাবেদা হচ্ছে আমার দৈনিক বই। জাবেদা কি বই? দৈনিক বই। বিক্রি জাবেদায় নিচের কোনটি ব্যবহার করা হয়? বিক্রয় জাবেদায় নিচের কোনটি ব্যবহার করা হয়? দেখো তো বিক্রি করছে, তাহলে বিক্রয় কি? বিক্রয় ক্রেডিট না? তাহলে বিক্রয় জাবেদার মধ্যে দিব কোনটা? আমার ক্রেডিট নোট। কোনটা? ক্রেডিট নোট। বিক্রয় জাবেদার মধ্যে কি দিব? আমার সরি আমি একদম ভুল করে ফেলছি। বিক্রয় জাবেদা নিচের কোনটি ব্যবহার করা? দেখো এটা একদম ভুল, বিক্রয় জাবেদা না, মাত্র আমার মাথার মধ্যে বিক্রয় ফেরত। যদি বলা হয় বিক্রয় ফেরতে কোন নোট প্রস্তুত করা হয়, তখন আনসার করবো কি? ক্রেডিট নোট। কারণ বিক্রয় ক্রেডিট, বিক্রয় ফেরতের মধ্যে নোট প্রস্তুত করে ক্রেডিট নোট। বাট এখানে বলছে বিক্রয় জাবেদায় নিচের কোনটি ব্যবহার করা। এটা প্রথম ভিডিওতে ফার্স্ট চ্যাপ্টারে দেখাইছি। চালান। চালান কি? ধারে বিক্রয়, হ্যাঁ ওইগুলোর ক্ষেত্রে কি হয়? চালান ব্যবহৃত হয়। কথা কি ক্লিয়ার? ধারে, অলওয়েজ ধারে। আসো তাহলে এগুলো কি হবে? তোমার বিক্রয়ের ক্ষেত্রে আমার চালানের মধ্যে যাবে। ওকে ফেন। আসো এরপরে তোমার 7 নাম্বারটা। আসো 7 নাম্বারটা কি? লেজার শব্দটি কোন ভাষা? হলো একটু আগে আমরা পড়ছি লেজার মানে খতিয়ান, এটা আমার ইংরেজি ভাষার লেজ থেকে আসছে। সমজাতীয় লেনদেন সমূহ পৃথক শিরোনামে যে বইতে, ওই যে পৃথক পৃথক শিরোনাম, সুফিয়ানের নাম এক শিরোনাম, সাদিয়ার নাম এক শিরোনাম, পৃথক পৃথক শিরোনাম অলওয়েজ কোথায় যায়? খতিয়ানের মধ্যে যায়। আসো এরপরে 9-10 নাম্বারটা। 9-10 নাম্বারটা কি বলছে? বাংলাদেশে মূসকের প্রচলন। মূসক মানে হচ্ছে তোমার মূল্য সংযোজন কর। এটার প্রচলনে তোমার সম্ভবত 1 জুন 1991, ইয়েস 1 জুন 1991। 15% ভ্যাট সহ পণ্য ক্রয়
৬৯,০০০ টাকা হলে ব্যাটের পরিমাণ কত? ক্যালকুলেটর ছাড়া পসিবল না, তবু আমি দেখাচ্ছি। মনে করো এখানে মনে করো 15% নাও থাকুক, অসুবিধা নাই। অলওয়েজ মাথায় রাখবা বাংলাদেশে ব্যাটের পার্সেন্টেজ ধরো 15%। দ্যাট মিনস ব্যাট সহ বলছে, মানে ব্যাট সহ পণ্য ক্রয়, কি সহ? ব্যাট সহ পণ্য ক্রয় ৬৯,০০০ টাকা। এবার আমি এখানে টুইস্টটা দেখাচ্ছি। তার মানে ব্যাট সহ পণ্য ক্রয়, নর্মালি পণ্যের যে দাম আছে, পণ্যের তো একটা দাম আছে, আবার এই যে ৬৯,০০০ টাকা আছে, এই ৬৯,০০০ টাকার মধ্যে পণ্যের দামও আছে প্লাস ভ্যাটের দামও আছে। কি? পণ্যের দামও আছে, ভ্যাটের দামও আছে। তাহলে দেখো তো পণ্যের দাম নর্মালি কি 100%, একটা পণ্যের দাম তো নর্মালি কি শতভাগ, এটাই তো হয় নর্মালি। এবার দেখো বাট ওর পাশাপাশি আরো ভ্যাট কত পার্সেন্ট আছে? 15%। তাহলে টোটাল দাম কত পার্সেন্ট বলো তো? এখন কি আর 100% আছে না? টোটাল দামটা কত পার্সেন্ট হয়ে গেছে? 115%। তাহলে দেখো তো এই যে ৬৯,০০০ টাকা, এই যে ৬৯,০০০ টাকা, ৬৯,০০০ টাকা, এটা হচ্ছে আমার টোটাল যে ক্রয় মূল্যটা কত হাজার টাকা? ৬৯,০০০ টাকা। এখন এই ৬৯,০০০ টাকা কি অনলি পণ্যের দাম? না, এখানে পণ্যের দামও আছে আবার ভ্যাটও আছে। টোটাল কত পার্সেন্ট আছে? 115%। 100 কত পার্সেন্ট? 15%। এখন আমার বের করতে বলছে কি ব্যাটের পরিমাণ। আমি তো জানি ব্যাটের পরিমাণ কত পার্সেন্ট? অনলি 15%। কত পার্সেন্ট? অনলি 15%। আমার তাইলে দেখো তুমি ৬৯,০০০ যখন 115 দিয়ে ভাগ দিবা তখন তুমি কয় পার্সেন্ট পাবা? তুমি পাবা 1%। এখন তোমার বের করা লাগবে কত পার্সেন্ট? ব্যাটের পরিমাণ। ব্যাটের পরিমাণ কত পার্সেন্ট? 15%। দ্যাট মিনস ৬৯,০০০ 115 দিয়ে ভাগ দিবা, এরপরে যেটা বাড়বে 1% বাড়িব, ওইটারে জাস্ট 15 দিয়ে গুণ দিবা, তাহলে ব্যাটের পরিমাণ বেড়ে যাবে। কথা কি ক্লিয়ার? আরেকবার বুঝাইতেছি, হয়তো অনেকে নাও বুঝতে পারো। দেখো খুব ভালো করে দেখো, ভেরি সিম্পল। প্রথম কথা হলো 15% ব্যাট সহ পণ্য করা ৬৯,০০০ টাকা। এখন দেখো নর্মালি তোমার এই জায়গাতে মানে এই যে ৬৯,০০০ টাকা আছে, এই ৬৯,০০০ টাকা কি অনলি পণ্যের দাম? না, এখানে পণ্য আছে, এখানে পণ্য আছে প্লাস ভ্যাটও আছে। এখানে কি পণ্য আছে, ভ্যাটও আছে। পণ্য তোমার দেখো ভ্যাট কত পার্সেন্ট? 15%। তাহলে এই যে এটা টোটাল, এখন এটাকে আর মানে এই যে তোমার পণ্যের যে দাম, মানে এই যে ৬৯,০০০ টাকা, এটাকে অনলি 100% না, এখানে পণ্য আছে ধরো 100% আর ভ্যাট আছে কত পার্সেন্ট? 15%। দ্যাট মিনস কত পার্সেন্ট? 115%। তাহলে এই যে ৬৯,০০০ টাকা আছে, এই ৬৯,০০০ টাকার যদি আমি 115, যেহেতু এখানে 115% আছে, 115 যদি ভাগ দিই তাহলে আমি কি পাবো? আমি 1% টাকা পাবো। এখন প্রশ্নতে আমার বাইর করতে বলছে কি ভ্যাটের পরিমাণ। ভ্যাট কত পার্সেন্ট? 15%। তাহলে এই জিনিসটারে জাস্ট 15 দিয়ে গুণ দিলে তো আমি 15% টাকাটা পাই যাবো। কথা কি ক্লিয়ার? যদি আমারে বলতো যে ভ্যাটের পরিমাণ না পণ্যের দাম কত, তখন আমি কত দিয়ে গুণ দিতাম? আমি খুব ভালো করে জানি ব্যাট 15 কত 100, তাহলে এটা 100 দিয়ে গুণ দিতাম। আনসার মানে গুণাগুণি করে যেটা আসবে ওটা হচ্ছে আমার রেজাল্ট। আসো এরপরে 11 নম্বরটা, বিক্রয়কারীর নিকট আদায়কৃত ব্যাট। আমি বারবার বলি অ্যাকাউন্টিং কখনো কি না, অ্যাকাউন্টিং কখনো মুখস্থ জিনিস না, অ্যাকাউন্টিং হচ্ছে তোমার বুঝে পড়ার জিনিস। এই জিনিসটা সব বাংলাদেশের যত টিচার আছে অনলাইনে এখন পর্যন্ত আমি দেখি নাই, আমার হয়তো বা মিস্টেক থাকতে পারে, কেউ একটু বুঝিয়ে স্টুডেন্টদেরকে বলছে, এই জিনিসটা আমি দেখি না। এটা কি? সেটা হচ্ছে বিক্রয়কারীর নিকট আদায়কৃত ভ্যাট একটি কি? খুব ভালো একটা প্রশ্ন। বিক্রয়কারীর নিকট মানে বিক্রেতার কাছে ভ্যাট, এটা একটা কি? আমরা সবাই গণহারে মুখস্থ করি, এটা একটা হচ্ছে তোমার কি বিক্রয়কারীর নিকট হচ্ছে তোমার কোনটা? ধরো বিক্রয়কারীর নিকট আমরা সবাই যেটা মুখস্থ করি দায়, এটা তো আমরা মুখস্থ করি, হ্যাঁ সবাই আমরা মুখস্থ করি দায়, বাট কেন এটা দায় কখনো বুঝার চেষ্টা করি না। তুমি দেখো আমি একজন বিক্রেতা, আমি একজন কি? আমি একজন বিক্রেতা। এখন মনে করো আমি একটা প্রোডাক্ট, এ হচ্ছে মনে করো প্রোডাক্ট হচ্ছে এক্স, আমি এই এক্স প্রোডাক্টটা আনলাম, আমি এক প্রোডাক্ট বিক্রেতার নিকট, দেখো আমি এটা বিক্রি করব। এখন এই এক্স প্রোডাক্টটা আমি মনে করি কি বিক্রি করে দিচ্ছি, এটার দাম কত টাকা? এটার দাম মনে করো তোমার 20 টাকা। আচ্ছা এই যে মনে করো আমরা একটা প্রোডাক্টের দাম ঠিক করে, মনে করো এই টি শার্ট, এটার দাম কত? 20 টাকা। এখন আমি এটা বিক্রি করে দিচ্ছি, আমারে মনে করো আমি এটা বিক্রি করে দিচ্ছি কার কাছে? সাদিয়ার কাছে। সাদিয়া আমার কত টাকা দিচ্ছে? 20 টাকায় দিয়ে দিছে। এখন এই 20 টাকার মধ্যে কি অনলি এই প্রোডাক্টের দামটাই কি 20 টাকা? না, মাথায় রাখতে হবে এই 20 টাকার মধ্যে হয়তো বা আমার এই টি শার্টের দাম 15 টাকা আর ব্যাট আছে কত টাকা? ব্যাট আছে 5 টাকা। এই যে 5টা টাকা ব্যাট আছে, এই ব্যাটটা আমরা কাকে পরিশোধ করবো জানো? এই ব্যাটটা পরিশোধ করতে হবে কিন্তু সরকারকে। তাহলে এই যে দেখো এই 15 টাকার মধ্যে আমার 20 টাকার মধ্যে আমার যে 5 টাকা ব্যাট আছে, এই ব্যাট কারে পরিশোধ করতে হবো? সরকারের পরিশোধ করতে হবো। আচ্ছা আমি কি এখনো পরিশোধ করছি? করি নাই। তাহলে আমি যে পরিশোধটা করি নাই, তাহলে আমি কি সরকারের কাছে দায়বদ্ধ? এই কারণে বিক্রেতার কাছে ভ্যাট হচ্ছে একটা দায়।
তুমি বুঝো নাই, আমি জানি হয়তো তুমি আবার বলছি তোমাকে। দেখো আমি একজন বিক্রেতা, আমি কে, আমি একজন বিক্রেতা। নর্মালি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কি সরকারকে একটা ভ্যাট বা একটা ট্যাক্স একটা কর দিতে হয়। এখন আমি যে মনে করো সাদিয়া যে এই গেঞ্জিটা কিনছে, সেই কিন্তু তার ভ্যাট বা তার ট্যাক্সটা এই গেঞ্জির উপর যে কর সরকারকে দিতে হবে, এটা কিন্তু যে তোমার কিনা মূল্য যে 20 টাকা, এই 20 টাকার মধ্যে 2 টাকা মনে করো ভ্যাট আছে, ও কিন্তু এটা কিন্তু দিয়ে দিছে 20 টাকার মধ্যে 2টা ভ্যাটটা আছে, তো ও দিয়ে দিছে কিন্তু ওর টাকাটা। বাট এখন এই টাকাটা কার কাছে আছে? আমার কাছে। আমি দিয়ে দেবো কার কাছে? আমি সরকারকে পৌঁছে দেবো যে আমার এই পণ্যের উপরে 10% ভ্যাটের টাকা আপনার কাছে দিতে হবে। তো সরকারকে আমার টাকাটা দিতে হবে না, সরকারের কাছে আমি দায়বদ্ধ। এই জন্য তোমার বিক্রয়, এই যে বিক্রেতার নিকট ভ্যাট কি, এটা একটা দায়। সেম ভাবে প্রশ্ন আসতে পারে যে একই জিনিস, এই যে ভ্যাট, এটা ক্রেতার নিকট কি, এটা ক্রেতার নিকট কি, ক্রেতার নিকট এটা কি? আসো দেখি কে কে বলতে পারবা। ক্রেতার নিকট হচ্ছে এটা সম্পদ। আমার রিকোয়েস্ট থাকবে জাস্ট ভিডিওটা 1 মিনিট পজ করে আমার বুঝানোর আগে কে আমাকে একটা সঠিক ব্যাখ্যা দিতে পারবো আমাকে বলিও একটু। জাস্ট ভিডিওটা পজ করো, এরপর আমাকে একটা সঠিক ব্যাখ্যা দাও কেন ক্রেতার নিকট এটা সম্পদ। কে কে বলতে পারবা? যদি বুঝে মানে বুঝে যদি মনে রাখো, ইহজনম পরজনম জিন্দেগিতে ভুল করবা না। আসো আনসার দিছো, দাও আনসার দাও, ভিডিওটা পজ করে আনসার দাও। কেন ক্রেতার নিকট ভ্যাটটা সম্পদ? চিন্তা করো তো, তোমার মাথার মধ্যে খেলে কিনা আমি জানি, হয়তো তুমি না বুঝতে। আসো এবার আমি তোমাকে বুঝে দিচ্ছি। দেখো আমি অ্যাজ এ বিজনেসম্যান, আমি কি অ্যাজ এ বিজনেসম্যান, এখন দেখো আমি মনে করো একটা পণ্য কিনলাম, একটা পণ্য কিনলাম, কি কিনলাম? একটা পণ্য কিনলাম। এখন আমি যে পণ্যটা কিনছি, পণ্যের দাম হয়েছে মনে করো, দেখবা বাইরের দেশ থেকে যখন গাড়ি কিনে, গাড়ির দামও মনে করো তোমার 2 লাখ টাকা, কত টাকা? 2 লাখ টাকা, আর ব্যাট দিতে হবে মনে করো আরো 1 লাখ টাকা। তাহলে আমি টোটাল এই গাড়িটা ক্রি করার জন্য, আমি একজন বিজনেসম্যান, আমি কিনবো বেচমু, তা আমি টোটাল গাড়িটা কেনার জন্য কি 2 লাখ টাকা দিয়ে গাড়ি নিতে পারবো? যে আমি কিনলে ব্যাট দেবো, আমি কি গাড়ি ইউজ করবো না? গাড়ি যাতে ইউজ করবো আপনি হাতের থেকে ব্যাট লোন, আমি কি কত করতে পারবো না? তাহলে আমি কি 2 লাখ টাকা দিয়ে গাড়িটা নিতে পারবো না? আমাকে ওই যে ব্যাট সহ 3 লাখ টাকায় আমাকে কি দিতে হবে। এখন প্রশ্ন, আমি তো বিজনেসম্যান, আমি তো পণ্যের দাম 2 লাখ টাকা, বাড়তে 1 লাখ টাকা আমি কেন দিলাম? এই টাকাটা কার টাকা? ব্যবসার টাকা না? তাহলে ব্যবসার টাকা যেখানেই থাকুক এটা কি সম্পদ। তাহলে আমি যে ব্যাটের টাকাটা দিয়ে রাখলাম, আমি যে ব্যাটের টাকাটা দিয়ে রাখলাম, এই ব্যাটের টাকা আবার কে দিব? এই ব্যাটের টাকা দিব হচ্ছে আবার ক্রেতা, ওই যে যার কাছে আমি গাড়িটা বিক্রি করবো, সে আবার এই ব্যাটটা পরিশোধ করব। তাহলে এই যে তার টাকাটা আমি আগে পরিশোধ করে দিছি, আমার টাকাটা, ব্যবসার টাকাটা মনে করো এখন এই 1 লাখ টাকা ওখানে পড়ে আছে, অথবা ক্রেতার টাকা ব্যাটটা আমি আগে দিয়ে দিছি। সো এই যে ব্যবসার টাকা যেখানেই থাকুক, যে অবস্থাতে থাকুক, ওটা কি সম্পদ। আমার 1 লাখ টাকা তো আমার দেওয়ার কথা ছিল না, এটা তো আমি দিব না, আমি তো ইউজ করবো না, দিবে তো ক্রেতা, যে ইউজ করবে সে দিবে। বাট ওই যে আমি দিয়ে দিছি, ব্যবসার টাকা যেখানেই থাকুক, যে অবস্থা থাকুক, সেটা সম্পদ। এই জন্য ক্রেতার কাছে ব্যাটটা হচ্ছে একটা সম্পদ। এরপরে তোমার 12 নম্বরটা, পণ্যের তালিকা মূল্যতে যে ছাড় দেওয়া হয়, ওই যে ক্রয় বিক্রয়ের সময় যে ছাড় দেয়, এটাকে কি বাট্টা বলে? কারবারি বাট্টা বলে। এরপরে তোমার 13 নম্বরটা, 13-14 নম্বরটা, কোন বইকে সকল বইয়ের রাজা বলা হয়? খুব ভালো করে জানি সকল বইয়ের রাজা খতিয়ান। পুঞ্জীবিত অবশ্যই, এটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ছি, অলওয়েজ মাথায় রাখবা। এটা হচ্ছে আমার কি কন্ট্রা সম্পদ বা বিপরীত সম্পদ। পুঞ্জীবিত অবশ্যই বা অপচয় সঞ্চিতি, এগুলো কি বিপরীত সম্পদ। আর অপচয় মানে বিপরীত সম্পদ নরমালি দুইটা, একটা হচ্ছে তোমার পুঞ্জীবিত বা অপচয় সঞ্চিতি, আর একটা হচ্ছে তোমার দেনাদারের বাট্টা সঞ্চিতি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ওকে ফেন আসো। এরপর হচ্ছে আমার 14 15-16 নাম্বারটা, সিডি এর পূর্ণরূপ কোনটা? এগুলো আমরা 9-10 থেকে পড়ে আসছি। এটা হচ্ছে তোমার ক্যারিড ডাউন। নিট আয় কে দাবি করতে পারে? ভাই আয় কে দাবি করতে পারে? যে আয় করে, তা আয় করে কে? মালিক না, তাহলে মালিক দাবি করতে পারে। ভেরি সিম্পল। এরপর আমার 17-18 নম্বরটা, সেটা হচ্ছে মূলধন একটি ব্যবসা প্রতিষ্ঠানের কি? মূলধন একটা ব্যবসা প্রতিষ্ঠানের কি? আমি খুব ভালো করে জানি মূলধন একটা ব্যবসা প্রতিষ্ঠান। আসো মাথায় রাখবে, এটা হচ্ছে অন্তদায়। কেন অন্তদায় আমি তোমাকে বলি। দেখো দায় দুই রকম, একটা হচ্ছে অন্তদায়, একটা হচ্ছে বহির্দায়। নর্মালি বাইরের মানুষ পাওনাদার বলি, আমি ব্যাংক থেকে ঋণ নিছি, সুফিয়ান থেকে ধার নিছি, এরা আমার পাওনাদার, এদের টাকা দিতে হবে। আর আমি এজ এ বিজনেস, ব্যবসার কাছে আবার দায়বদ্ধ কে? তোমার ব্যবসা আবার কার কাছে দায়বদ্ধ? মালিকের কাছে। কারণ ব্যবসা কিন্তু মালিক থেকেও কিন্তু 1 লাখ টাকা নিছে, মনে করো 2 লাখ টাকা নিছে, তো মালিকের টাকাটা মালিককে দিতে হবে না? সো এই যে মালিক তো আর বাইরের মানুষটা, মালিক তো অভ্যন্তরীণ মানুষ, ভিতরের মানুষ, এই জন্য মালিকের টাকা বলে আমার অন্তদায়। কথা কি ক্লিয়ার? বাট্টা সাধারণত কত প্রকার? খুব ভালো করে জানি, বাট্টা হচ্ছে আমার 2 প্রকার। কেমন? আসো এরপর হচ্ছে আমার 19 বাট্টা প্রাপ্তির সঠিক ধাপে দেখি, খুব গুরুত্বপূর্ণ 19 নাম্বারটা, আমরা অনেকে মুখস্থ করি। যারা আমরা বুঝে শুনে উত্তর দিই তারা হয়তো এটা তুমি বাট্টা পাইছি মানে নগদ হিসাব ডেবিট, বাট্টা হিসাব ক্রেডিট না, এটা কখন এটা হবে না। এখন আসো এটা যাবে, যারা মুখস্থ করে কি তোমার বড়দের ডেবিট, বাট্টা হিসাব ক্রেডিট। এখন কেন করে নিজেরাও জানা না। তুমি দেখো এখানে বলছে বাট্টা প্রাপ্তি। আচ্ছা বাট্টা আমরা কখন পাই? বাট্টা আমরা কখন? ওই যে বলছি না, মনে করো কি সাজিদ, তার থেকে আমি কত টাকা পাবো? 1 লাখ। মনে করো আমি সাজিদ থেকে
বা বাট্টা প্রাপ্তি। মনে করো এ হচ্ছে কি সুফিয়ান, এ হচ্ছে তোমার সাজিদ। এখন সুফিয়ান মনে করো সাজিদ সুফিয়ান দিয়ে কত পাবে? 10,000 টাকা পাবে। এখন আমি তো মনে করো গরিব, টাকা নাই, এতিম। পরে সাজিদ কি বললো যে ঠিক আছে তুই যেহেতু গরিব তোর আমি 1,000 টাকা ছাড় দিলাম, তুই 9,000 টাকায় দে। তাহলে আমারে বাট্টাটা দিছে। এখন কে কখন দিছে? ওই যে আমার পাওনাদার, পাওনাদার যার থেকে আমি কি, সে আমার থেকে টাকা পাবে, আমার থেকে টাকা পাবে, পাওনাদার। তা এই যে আমি যখন বাট্টা পাইছি, কখন পাইছি? যখন আমি টাকাটা পরিশোধ করছি। তা আমি যখন তাকে টাকাটা পরিশোধ করে দিচ্ছি, আমার পাওনাদার বা প্রদ হিসাব কমে গেছে। প্রদ হিসাব যদি কমে যায় ওইটা কি ডেবিট, দ্যাট মিনস পাওনাদার হিসাব ডেবিট। আর আমি যে বাট্টাটা পাইছি আমার জন্য একটা আয়, বাট্টা প্রাপ্তি, এটা আমার জন্য একটা আয় না। তো এই জন্য বাট্টা হিসাব বা বাট্টা প্রাপ্তি হিসাব ক্রেডিট। আশা করি এখন ক্লিয়ার। ওকে ফ্যান, আসো এরপরে 20 নাম্বারটা 2/10। আসো এইরকম একটা কোশ্চেন কনফার্ম পরীক্ষা আসবে, একদম কনফার্ম, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, পরীক্ষাতে আসবে। আসো বলছে 2/10 নিট 30 শর্তে এত টাকার প্রাপ্য হিসাব থেকে পাওনা আদায় হলে বাট্টার পরিমাণ কত? প্রথম কথা এটা জিনিসটা মানে কি? জিনিসটার মানে হলো 2/10 মানে হলো 10 দিনের মধ্যে যদি তুমি পরিশোধ করো 2% বাট্টা বাবা। নিট 30 কমপক্ষে 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। বলছে তোমাকে কমপক্ষে 30 মানে 30 দিনের মধ্যে পরিশোধ করাই লাগবে। বাট যদি তুমি 10 দিনের মধ্যে পরিশোধ করো তাহলে তুমি 2% ভাট্টা পাবা। ওকে ফ্যান, এবার বলছে প্রাপ্য হিসেবে পাওনা আদায় হলে বাট্টার পরিমাণ কত? বলছে বাট্টার পরিমাণ কত? ওকে ফ্যান, তাহলে আবার দেখো 10,000 টাকা প্রাপ্য হিসেবে তোমার, দেখো 10,000 টাকার কত পার্সেন্ট? 2%। 10,000 টাকার 2% করে ভেরি সিম্পল। 10,000 টাকার 10% মানে একটা শূন্য বাদ। 10,000 টাকা 10% একটা শূন্য বাদ দাও, কত থাকে? 1,000 টাকা। 10% 1,000 টাকা, 1% কর আরেকটা শূন্য বাদ দাও, কত টাকা? 100 টাকা। 1% 100 টাকা হলো 2% 200 টাকা। 200 টাকা এই যে গুণার গো দুতরফা দাখিলা পদ্ধতি, একটা পূর্ণাঙ্গ পদ্ধতি, ডেফিনেটলি একটা আধুনিক পদ্ধতি, ডেফিনেটলি বিজ্ঞানসম্মত, তিনটে হবে আমার, রাইট? ওকে ফ্যান, আসো এরপর হচ্ছে আমার 23 নাম্বারটা দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি কি? দাতা ও গ্রহীতা দুইটি পক্ষ থাকবে। ওকে ফাইন। গ্রহীতার হিসাব ডেবিট, দাতার হিসাব ক্রেডিট। ওকে ফাইন। ডেবিট সর্বদা ক্রেডিটের সমান হবে। ওকে ফাইন, সব কিছু ঠিক আছে। তাহলে এই জায়গাটা আমার কি হবে বলতো? এই জায়গাটা হচ্ছে আমার 1 2 3। ওকে ফাইন। এরপর 24 নাম্বারটা খতিয়ানে সলমানজারের ছকের প্রধান সুবিধা কি? খতিয়ানে সলমানজার, আচ্ছা সলমানজার মানে কোনটা? ওই যে সলমানজার হচ্ছে তোমার আধুনিকটা, সনাতন না, সনাতন হচ্ছে টিসক, সলমানজার হচ্ছে আধুনিক পদ্ধতি। ওটার সুবিধা কি? ওটার সুবিধা হলো প্রতিনিয়ত প্রতিটি হিসেবের উদ্ধৃত জানা থাকে, মানে কোন হিসাবের উদ্ধৃত কতটুকু এটা একদম আপডেট জানা থাকে আমার। কেমন? আসো এরপর হচ্ছে তোমার 25 নাম্বারটা ক্রেডিট নোট কখন প্রস্তুত করা? দেখো আসো এটা আমি বলি, আমার প্রথম ভিডিওতে এই জায়গাটা একটু মিস্টেক হয়েছে। সেটা আমি বলছিলাম ক্রেডিট নোট তোমার ক্রেতা প্রস্তুত করে না, এই জিনিসটা একটু মাথায় রাখবা। এটা আমার ফার্স্ট ভিডিওতে মিস্টেক হয়েছে, একটু কারেকশন করে নিবা। ক্রেডিট নোট ক্রেতা না, ক্রেডিট নোট প্রস্তুত করে হচ্ছে তোমার বিক্রেতা। ক্রেডিট নোট কে প্রস্তুত করে? ক্রেডিট নোট বিক্রেতা প্রস্তুত করে। ক্রেডিট নোট বিক্রেতা। এখন বারবার বলছি তোমার বিক্রয় কি? বিক্রয় হচ্ছে ক্রেডিট, তাহলে মানে বিক্রয় কি? বিক্রয় হচ্ছে ক্রেডিট, তাহলে বিক্রয় ফেরতের সময় ক্রেডিট নোট প্রস্তুত করো। তাহলে এটা কখনো বলতো এই যে বিক্রয় ফেরতের সময় ক্রেডিট নোট প্রস্তুত করে, কে প্রস্তুত করে? বিক্রেতা প্রস্তুত করে। যদি বলে ডেবিট নোট কে প্রস্তুত করে, সেটা কি? ডেবিট নোট প্রস্তুত করে ক্রেতা। ডেবিট নোট কে প্রস্তুত করে? ডেবিট নোট ক্রেতা প্রস্তুত করে। কেমন? এই জিনিসটা একটু মিস্টেক হয়েছিল প্রথম ভিডিওতে, একটু খেয়াল করে নিও। এরপর দেখো দেনালিপি কার নিকট প্রেরণ করা। আসো এখন এই দেনালিপি মানে কি? দেনালিপি মানে হচ্ছে ডেবিট নোট। দেনালিপি মানে কি? দেনালিপি বলো বা দেনা চিঠি বলো, এটা কি? ডেবিট নোট। এখন এই ডেবিট নোটটা কার নিকট প্রেরণ করা? দেখি ভাই আনসার করো তো, এটা কার নিকট প্রেরণ করা? এটা হচ্ছে আমার বিক্রেতার নিকট। এর কারণ হলো দেনালিপি কার নিকট প্রেরণ করা হয়। তাহলে দেনালিপিটা আমার দেখো ডেবিট নোট প্রস্তুত করে কে? মাত্র বলছিলাম দেখো ডেবিট নোট, ডেবিট নোট প্রস্তুত করে কে? ডেবিট নোট দেখো ডেবিট নোট প্রস্তুত করে ক্রেতা। ডেবিট নোট কে প্রস্তুত করে? ক্রেতা প্রস্তুত করে। আর ক্রেডিট নোট প্রস্তুত করে কে? বিক্রেতা। ক্রেডিট নোট কে প্রস্তুত করে? বিক্রেতা। এখন এটা কার নিকট প্রেরণ করা? এটা বিক্রেতার নিকট প্রেরণ করা। দেখো দেনালিপি মানে কি? গোলা লাগে না, মানে আমি নিজে মনে হচ্ছে একটু মানে কনফিউজিং না, বুঝি বাট মনে থাকে না। সহজ কথা বলি, প্রথম কথা হলো দেনালিপি মানে কি? দেনালিপি আসো দেনালিপি মানে কি? দেনালিপি মানে হলো আমার খুব ভালো করে জানি ডেবিট নোট। প্রথম কথা একটু দেখো, দেনালিপি আমার কি? ডেবিট নোট। একটু কি ক্লিয়ার? ক্লিয়ার। ডেবিট নোট কে প্রস্তুত করে? একটু আগে বলছিলাম। ক্রেডিট নোট প্রস্তুত করে বিক্রেতা। ডেবিট নোট প্রস্তুত করে কে? ডেবিট নোট প্রস্তুত করে ক্রেতা। তাহলে ডেবিট নোট প্রস্তুত করে ক্রেতা আর ক্রেডিট নোট বিক্রেতা। ওকে ফাইন, আসো এখন এই যে ক্রেতা যে ডেবিট নোটটা প্রস্তুত করে এটা কার কাছে পাঠায়? বিক্রেতার কাছে। ক্রেতাকে নিজের কাছে পাঠাইবো না, ক্রেতা প্রস্তুত করে পাঠায় কার কাছে? বিক্রেতার নিকট। এখন আশা করি ক্লিয়ার। বাংলাদেশে কত সালে ব্যাট চালু হয়? ব্যাট চালু কত সালে? এগুলো মুখস্থের প্রশ্ন দেখে নিব 1991 সালে। এরপর 28 নাম্বারটা 10% বাট্টা 500 টাকা, একটু আগে দেখা দিচ্ছি, তবু আরেকবার দেখাচ্ছি। 10% বাট্টা 500 টাকা বাট্টা বাদে অবশিষ্ট টাকা পরিশোধ করা হয়েছে। তাহলে 500 টাকা বাট্টা মানে বাট্টা ছাড়া কত? 500 টাকা।
পরিশোধিত টাকার পরিমাণ কত, মানে বলছে মনে করো XYZ আমার কাছে একটা টাকা পাবে, কত টাকা পাবে, ধরলাম একটা টাকা পাবে, ওই টাকার উপর আমি 10% বাট্টা করছি, ওই 10% বাট্টা কত হয়েছে, 10% বাট্টা হয়েছে আমার 500 টাকা, হ্যাঁ পরিশোধ করছি, পরিশোধ করার পরে এই যে মানে এই বাট্টাটা বাদ দিয়ে পরিশোধ করছি, এবার পরিশোধ টাকার পরিমাণটা কত। আসো প্রথম কথা হলো কত টাকার উপর 10% 500 টাকা হয়, তুমি চিন্তা করো তো কত টাকার উপর বাট্টা আমার তোমার কি হয় 500 টাকা হয়, জাস্ট এটা চিন্তা করো, একদম ভেরি সিম্পল। তুমি দেখো তো এই জায়গাতে তুমি দেখো জাস্ট একদম চিন্তা করো, মানে 500 টাকা কত টাকার উপর 10%, 500 টাকা কত টাকার, আমরা জানি 10% মানে একটা শূন্য বাদ, তাহলে একটা শূন্য বাদ দিয়ে তো আমার 500 টাকা হয়েছে, দ্যাট মিনস একটা শূন্য অ্যাড করে দাও, দ্যাট মিনস 5000 টাকার উপর 10% বাট্টা করছে, আমি 500 টাকা পাইছি, তাহলে 500 টাকা বাট্টা, আমার মূল টাকা হয়েছে 5000, আমার বাট্টা দিছে কত 500, তাহলে আমি আবার 500 টাকা ছাড় পাইছি, তাহলে আমি পরিশোধ করছি কত 5000 থেকে 500 বাদ দিয়ে দাও 4500 টাকা। আসো এরপরে 29 নাম্বারটা, মুনাফা অর্জিত হয়েছে কিন্তু নগদ গ্রহণ করা না হলে কোন হিসেবে ডেবিট, হ্যাঁ মুনাফা অর্জন করছে, আমি তো লাভ পাই গেছি, নগদে না পেলে কিসে পাইছি, ব্যাংকে পাইছি, তাহলে ব্যাংক হিসেবে হবে, ভেরি সিম্পল। আসো এরপর আমার 30 নাম্বারটা, পাওনাদারকে 1000 টাকা পণ্য, দেখি এইগুলো প্রায় আসে 1000 টাকার 850 টাকা প্রদান করলে বাকি 150 টাকা দিলে কোন হিসেবে প্রভাবিত হবে, ওকে ম্যান একদম ক্লিয়ার। 850 টাকা প্রদান করছি, বাকি 150 টাকা, দ্যাট মিনস এই 150 টাকা কি আমি বাট্টা পাইছি, তাহলে এই যে আমি যে বাট্টাটা পাইছি, আমি তার টাকা দেওয়ার সময় আমি ছাড় পাইছি, এটা আমার জন্য এক ধরনের আয়, তাহলে আয় কোথায় যাবে, এই যে আয় হিসাব। এরপরে 31, ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার সময় কোন দলিলটি প্রয়োজন। আসো ধারে ক্রয়কৃত মানে ক্রয় ফেরতের সময় কোনটা, ক্রয় ফেরত, দেখো ক্রয় হয়েছে তোমার ডেবিট, তাহলে ক্রয় ফেরতের সময় আমার কোন নোটটা আসবে, ডেবিট নোট, এই যে ডেবিট নোট, কথা কি ক্লিয়ার, আমি যেভাবে মনে রাখি এভাবে মনে রাখবা। 32 33, ক্রেডিট কখন হয়, ক্রেডিট কখন হয়, সম্পদ ও দায় উভয় হ্রাস, সম্পদ দ্বারা না দায় হ্রাস পেলে ডেবিট হবে না, সম্পদ সম্পদ বাড়লে তো তোমার কি হয়, ক্রেডিট হয় না, সম্পদ বৃদ্ধি না, সম্পদ হ্রাস দায় বৃদ্ধি, ইয়াস হ্যাঁ সম্পদ কমলে ক্রেডিট হয়, আবার দায় বাড়লে ক্রেডিট হয়, ওকে ফেন। আসো খ নাম্বারটা, বিক্রয়ের উদ্দেশ্যে কম্পিউটার ক্রয়, খুব ভালো করো, নর্মালি কম্পিউটার ক্রয় করলে আমরা কি দিব, অফিস সরঞ্জাম, হ্যাঁ অফিস সরঞ্জাম বা কম্পিউটার হিসেবে লিখতে পারি, বা অফিস সরঞ্জাম হিসাব এটাও লিখতে পারি, এটা ডেবিট কারণ সম্পদ। বাট যদি বিক্রয়ের উদ্দেশ্যে ভাই আমার দোকানটাই কম্পিউটার, আমি কম্পিউটার কিনি, কম্পিউটার বেশি, তখন আমার কি হবে, তখন আমার ডেবিট হবে পণ্য ক্রয়, মানে ক্রয় হিসাব ডেবিট হবে, কেমন আসো। এরপরে 34 35 নাম্বারটা, হিসাব চক্র, দেখি 34 35 নাম্বার না দেখে আনসার করো তো, 34 35 নাম্বারটা না দেখে আমরা আনসার করি। হিসাব চক্রের কোন ধাপগুলোর কাজ সারা বছর চলমান থাকে, ওই যে দেখছো হিসাব চক্র, ওই যে প্রথম যে তিনটা আছে, প্রথম যে তিনটা মনে আছে, প্রথম তিনটা ধাপ কি, ওই প্রথম তিনটা ধাপ আমার সারা বছর প্রতিদিন হতে থাকে, কি কি, লেনদেন শনাক্তকরণ, সাধারণ জাবেদা এবং খতিয়ান। এরপরে 35 নাম্বারটা, তাইজুলের নিকট হতে 10% ভাট্টায় পাওনা গেল 5400 টাকা, বাট্টার পরিমাণ কত। আসো বলছে আচ্ছা দেখো, মানে বিষয়টা বুঝো, বিষয় হচ্ছে তাইজুলের কাছে মনে করো আমি একটা টাকা পাইতাম, ওই টাকার উপর আমি তারা ছাড় দিছি কত পার্সেন্ট, তারা আমি ছাড় দিছি 10% ছাড় দিছি, 10% ছাড় দিছি, আর সে আমার পরিশোধ করছে কত টাকা, 5900 টাকা। এখন প্রশ্ন হলো কত টাকার উপর 10% ছাড় দিলে আমার বাকি থাকে 5400, ও তুমি জাস্ট সিম্পলি চিন্তা করো কত টাকার উপর এটা হতে পারে, তাহলে বাট্টা তোমার বলছে বাট্টার পরিমাণ, মানে এই যে বাট্টা বা ছাড় দিছে কত টাকা এটা তোমার বাইর করতে হবে। তাহলে দেখো তো আমার মূল টাকা কত পার্সেন্ট, মূল টাকা হলো আমার 100%, ওইটার উপর ছাড় দিছে কত পার্সেন্ট, 10%, তাহলে আমি পাইছি কত পার্সেন্ট, পাইছি আমি 90%, পাইছি কত পার্সেন্ট, 90%। এবার 5400 তুমি 90 দিয়ে ভাগ করো, 5400 তুমি 90 দিয়ে ভাগ করো, 00 কাটা 9 9 9 দুগুণ 3 নং সাথে 4 নং কত রে, আরে নাম তো ভুলে গেছে, এই 4 নং কত 36, 5 নং 45, 6 নং 54, আরে শালা এই 6 60 থাকে কত আমার 60, তাহলে আমার এই জায়গাতে হবে কি দেখো, এই জায়গা তাহলে আমার কই 60, এটা তো আমার কি বেড়েছে 1% বেড়েছে, এটা আমার 1% বেড়েছে। এখন এবার আমি যেহেতু বাট্টা 10%, তাহলে 10 দিয়ে গুণ দিয়ে দাও, 600 টাকা হয়ে যায় আমার। আসো এটা একটু কঠিন লাগতে পারে, একদম ভেরি সিম্পল, মাথা গরম করার কোনো দরকার না। দেখো তো 5400 টাকা তারা আমি পরিশোধ করছি, একদম ভেরি সিম্পল, 5400 টাকা পরিশোধ করছি কি বাট্টা প্রাপ্তির পরে, তাহলে বাট্টাটা কত হইতে পারে তুমি চিন্তা করো তো, একদম নিউট্রাল করে ফেলো না। 5400 কি নর্মাল দিকে একদম একটা সহজ টেকনিক দিই, 5400 কি করে থেকে নেয় কত না, সমান নেয় না 6000 টাকা না, এবার একটু মিলে তো 6000 টাকা। আচ্ছা 6000 টাকার উপর যদি আমি 10% করি কত হয়, 6000 টাকার উপর যদি 10% করে একটা শূন্য বাদ 600 টাকা, তাহলে 6000 টাকা পাইতো, 10% বাট্টা 600 টাকা বাদ দিছে, পরিশোধ করছি 5400 টাকা। আমি এইভাবে করে ফেলি, এত গুণ বা একটু আমি এরকম কখন করি না। আসো এরপরে দেখো 35-এর পরে 36, ক্যামেরার সরি এটা ক্যামেরা হবে না, এটা হচ্ছে ক্যাশ মেমোর মূলকপি কাকে দেওয়া হয়, ক্যাশ মেমোর মূলকপি ক্রেতাকে দেওয়া হয়।
এরপরে সমাপনী জাবেদার পর কোন হিসেবে দেয়ার শূন্য হবে, সমাপনী জাবেদার পর এই যে দেখ খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তোদেরকে বলছিলাম, সমাপনী জাবেদা দিয়ে কোন হিসাবকে বন্ধ করা হয়, যে হিসাবকে বন্ধ করা ওইটা ইয়া শূন্য হবে, কোনটাকে বন্ধ করা হয়, আয় ব্যয় উত্তোলন লভ্যাংশ। তাহলে এবার দেখ এই জায়গাতে বকেয়া বেতন এটা হচ্ছে দায়, অগ্রিম ভাড়া সরি বকেয়া বেতন দায় অগ্রিম ভাড়া এটা হচ্ছে তোমার কি সম্পদ, পুঞ্জীভূত অবস্থা বিপরীত সম্পদ, বীমা প্রিমিয়াম একটাই ব্যয় আছে। সো এই জায়গা আনসার হচ্ছে আমার গর্গ নাম্বারটা, কেমন আসো। এরপরে 38 দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংক পরিশোধ এক গড় নগদান বইতে ভাই দেনাদার কর্তৃক ব্যাংকে পরিশোধ এক গড় নগদান বইতে কেমন আছে, এক গড় নগদান বইতে কি ব্যাংক আছে নাকি, তাহলে এটা কি হবে, এটা হবে আমার এই যে ডেবিট কোনো দিকে হবে না এটা আসো। এরপরে খতিয়ান বইয়ের দুই দিকের পার্থক্য নির্ণয় করাকে কি বলে, খতিয়ান বইয়ের দুই দিকের পার্থক্য নির্ণয় করাকে জের নির্ণয় করা বা যেটাকে উদ্ধৃতি বের করি আমরা। এরপর আমার 41 নাম্বারটা কিসের ভিত্তিতে ক্রয় বিক্রি জাবেদা প্রস্তুত করা, কিসের ভিত্তিতে ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা, এটা তো আমার ডেফিনেটলি ক্রয় বিক্রয় তো আমার সালানের মাধ্যমে, আমরা খুব ভালো করে জানি সালান, কারণ সালান তোমার ধারে ক্রয় বিক্রয়, ক্যাশ মেমো নগদে ক্রয় বিক্রয়, কেমন আসো। এরপরে হিসাব বিজ্ঞানের প্রবেশদ্বার, মাথা রাখবা হিসাব বিজ্ঞানের শুরুটা হয় কি দিয়ে, লেনদেনটা ঢুকে কিভাবে, জাবেদার মাধ্যমে, প্রবেশদ্বার কি বলা হয়, জাবেদাকে বলা হয়। 42-43 নাম্বারটা হচ্ছে আমার কি, অগ্রিম ভাড়া পাওয়া গেলে ডেবিট হবে কোন হিসাব, অগ্রিম ভাড়া পাওয়া গেলে ডেবিট, ভাই অগ্রিম ভাড়া পাইছি তাহলে অগ্রিম ভাড়া পাই গেছি, নগদ টাকা পাচ্ছে না, তাহলে আমার কি এই যে নগদানটা ডেবিট হবে। আমাকে বলতো তাহলে ক্রেডিট কি হবে, ক্রেডিট হবে কি অগ্রিম ভাড়া পাইছি, এটা আমার জন্য কি আয়ের অগ্রিম দায়, তাহলে এটা আমার দায়, অগ্রিম ভাড়া ক্রেডিট হবে। আসো এরপরে যাবে দেখি কি ধরনের বই বলা হয়, মাসিক না, এটাকে বলা হয় আমার দৈনিক। দেখো বিদ্যুতের গতি পারবে এখন সব, এর বাইরে জিন্দিগিতে অধ্যায় থেকে আসবে না। প্রাপ্য হিসাব সৃষ্টি কিসের পর, ধারে পণ্য বিক্রি করলে হ্যাঁ হইতে পারে, বাকিতে সেবা প্রদান করলে হইতে পারে, প্রাপ্য সুদ হইতে পারে, তাহলে আমার 1, 2 ও 3 নাম্বারটা হবে। ওকে ফেন আসো। এরপরে 40-এর পরে 45 বর্তমানে প্রতিষ্ঠানের সর্বাধিক চাহিদা পূরণের জন্য প্রচলন, নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদা, হ্যাঁ হতে পারে, আয় ব্যয় জাবেদা, ভাই এগুলো কি জিনিস ভাই, এটা তো দেখিও নাই আমরা, তাহলে এটা তোমার 1 ও 2 হবে। এখানে ভুল আছে, এটা 1, 3 দেওয়া আছে না, এটা ভুল আছে, এটা হবে 1 ও 2 নাম্বারটা। ওকে ফেন আসো। এরপরে 46 নাম্বারটা দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করলে কি হবে, লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব রাখা সম্ভব, ইয়াস। লেনদেন ভাই মানে লেনদেন ডাবল হয় কেমনে, হিসাব দুতরফা দাখিলা পদ্ধতি আপডেট সিস্টেম, এখানে আবার তোমার পুনরাবৃত্তি একই জিনিস বারবার ঘটবে কিভাবে আবার, এটা হবে না, তাহলে আমার গাণিতিক শুধুতে ইয়াস 1 ও 3 নাম্বারটা হবে, কেমন আসো। এরপরে 47 নাম্বারটা কন্ট্রা সম্পদ, ওই যে কন্ট্রা সম্পদের বিপরীত সম্পদ অবচয় সঞ্চিতি, ইয়াস। অনাদায় পাওনা না, এটা হবে না। এরপরে তো সরি অনাদায় পাওনা সঞ্চিতি বা দেনাদারের বাট্টা সঞ্চিতি, ইয়াস এটা হবে। অনাদায় পাওনা সঞ্চিতি বা দেনাদারের বাট্টা সঞ্চিতি এগুলো হবে, বাট বন্ডের অবহার এটা হচ্ছে বিপরীত দায়, কারণ এটা বন্ড তো হচ্ছে তোমার কি ঋণপত্র বন্ড, এগুলো তোমার দায় না, সো বন্ডের অবহার বন্ডকে কমায়, এটা বিপরীত দেয়, তাহলে এটা আনসার হবে কি 1 নাম্বারটা কন্ট্রা সম্পদ বা বিপরীত সম্পদ। ওকে। এরপরে 48 নাম্বারটা আবার সেম জিনিসটা 2/10 নিট 30 দ্বারা কি বোঝায়, এই জিনিসগুলো আর বোঝানোর দরকার নাই। 2/10 নিট 30 মানে কি 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বাট্টা, বাট 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে 2% বাট্টা, ইয়াস। 2 দিনের মধ্যে মূল্য পরিশোধ করো, 2 দিনের মূল্য না এটা হবে না, 2 দিনের মধ্যে মূল্য পরিশোধ 10% না, 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বাট্টা, 30 দিনের মধ্যে অবশ্যই মূল্য পরিশোধ করতে হবে, দ্যাট মিনস 1 ও 3 কথা ইজ 1 ও 3 নাম্বারটা। ওকে ফাইন আসো। এরপর হচ্ছে আমার 49 ব্যক্তিবাচক হিসাব হতে পাওয়া যায়, ব্যক্তিবাচক হিসাব হতে মোট দেনাদার হতে পারে, মোট পাওনাদার, বাট মোট ভাই নগদ কি কখনো ব্যক্তিবাচক হিসাব না, তাহলে এটা আমার 1 ও 3 নাম্বারটা আসো। এরপর হচ্ছে আমার 50 লেনদেনের বৈশিষ্ট্য কি, লেনদেন অলওয়েজ সম্পূর্ণ, লেনদেন কি অলওয়েজ দৃশ্যমান হয় না, যেমন মনে করো আসবাবপত্রের অবশ্যই, আসবাবপত্রের অবশ্যই, আচ্ছা অবশ্যই কি দেখা যায়, তো এটা কি দৃশ্যমান না, তাহলে লেনদেন অলওয়েজ যে দৃশ্যমান হতে হবে এমন না, হ্যাঁ আমি একটা পণ্য ক্রয় করছি এটা দৃশ্যমান, বাট অলওয়েজ যে দৃশ্যমান হতে হবে এমন না, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগী আছে, তাহলে 1 ও 3 নাম্বারটা হবে এটা, কেমন আসো। সম্ভবত আর কোন এমসিকিউ, ও আচ্ছা আরো 2টা এমসিকিউ আছে, একটু একটা উদ্দীপক দেখা দিচ্ছি। এখানে বলছে বহির্দায়ের পরিমাণ নির্ণয় করো। এখন বহির্দায় মানে কি, প্রতিষ্ঠান একটা হচ্ছে অন্তদায় মানে মালিকানা সত্তার, বহির্দায় মানে কি, বহির্দায় মানে পাওনাদারের পরিমাণ। এখন থেকে এই প্রতিষ্ঠানের পাওনাদারের পরিমাণ কি, সেটা হচ্ছে আচ্ছা পাওনাদারের পরিমাণ নিজেরাই নির্ণয় করবা। 50টা এমসিকিউ যেটা আমি সলভ করাইছি, বাকি দুটো তোমরা অবশ্যই পারবা। পাওনাদার উপর বাট্টা সঞ্চিতি সংরক্ষণ করেন তারা ব্যবসায় চূড়ান্ত হিসেবে কি হবে, পাওনাদার উপর বাট্টা সঞ্চিতি, এটা একটু বুঝে দিতেছে, ম্যাথ করতে ভালো লাগে না, এটা তোরা নিজেরা করবে। ওকে, পাওনাদার উপর বাট্টা সঞ্চিতি সংরক্ষণের কারণে তার ব্যবসায় চূড়ান্ত হিসেবে, দেখ পাওনাদার উপর বাট্টা সঞ্চিতি এটা নিট লাভের বৃদ্ধি ঘটবে, পাওনাদারের উপর বাট্টা সঞ্চিতি করলে নিট লাভের বৃদ্ধি ঘটবে। ওকে ফাইন, দারুণ একটা এমসিকিউ পাইছি, এটা একটু দেখাচ্ছি। পাওনাদার উপর বাট্টা সঞ্চিতি করলে নিট লাভের বৃদ্ধি ঘটবে, আচ্ছা এটা হচ্ছে আমার
ওকে সম্পত্তি বৃদ্ধি পাবে না, এই জিনিসটা দেখ, ধরে নিলাম আমি কিচ্ছু পারি না, পাওনাদার উপর বাট্টা সঞ্চিতি মানে কি, এটা বিপরীত সম্পদ, মানে সম্পদকে মাইনাস করবে, সম্পদকে মাইনাস করলে সম্পদ কখনো বাড়বে, বাড়বে না, দ্যাট মিনস সম্পদকে মাইনাস করবে, তাহলে এটা বাদ মানে তো আমার কি 1 আর 2 নাম্বারটা ডেফিনেটলি হবে। সো এর বাইরে আমার আর কোনো এমসিকিউ নাই। আর জাস্ট এই জিনিসগুলোর বেসিকগুলো নোট করে পড়বা, বা তোমরা যখন এখন পরীক্ষার আগে, এখন আর নোট করার সময় নাই, সো এই জিনিসগুলো পড়বা, আর কিচ্ছু লাগবে না। এই পুরো পিডিএফটা আমাদের একটা গ্রুপের লিঙ্ক থাকবে, ওখানে পেয়ে যাবা। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ তোমাদের পরবর্তী ভিডিওতে বা পরবর্তী ওয়ান শটে। যারা যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছো ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে বা ফেসবুক পেজ থেকে, যেখান থেকে দেখো না কেন, আবার ভাইকে লাস্ট এন্ডিং লিখে 2টা লাভ দাও। আশা করি এর বাইরে ইনশাল্লাহ তোমার আর একটা জিনিসও পড়া লাগবে না, জাস্ট এই বেসিকগুলো এমসিগুলো বারবার পড়িও। ভালো করে দেখছো, বেসিক যা পড়াইছি এর বাইরে একটা এমসিকিউ আসে নাই, এবং এগুলো তোমার এইচএসসি বোর্ড কোশ্চেন বলো, এরপরে তোমার কি বলো এটাকে, কলেজের টেস্ট পেপার বলো, বা কলেজের স্বনামধন্য কলেজের প্রশ্নগুলো বলো, ঘুরে ফিরে এগুলো আসে, এর বাইরে আসবেন ইনশাল্লাহ। নেক্সট ভিডিওর জন্য কার কার লাগবে ভিডিওতে লাইক করে রাখো, কমেন্ট করে রাখো। আল্লাহ হাফেজ সবাইকে।